কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন। যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে, সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে। জনাব ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, তিনি এখানেই থাকবেন। এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে। 11 সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি, কিন্তু সেই 2007-এর সেই সরকারের সময়, সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মইনুদ্দিন সাহেবকে, আমরা জেনারেল মইনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে, বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন। যদিও ফখরুদ্দিন সাহেব চলে গেছিলেন, মইনুদ্দিন সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন, কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর। বেশা ফারহানা, আপনাকে শুনে আমি একটু জনাব নুরুল হক নূরকেও শুনতে চাই এই বিষয়টা। অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে, সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেফ এক্সিট কথাটা প্রশ্নটা ওঠে। আপনি দেখুন সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান না, এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন। এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে? এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা, আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ। গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন, দুজন পরিচিত মুখ এখনো আছেন। তার একজন হচ্ছেন মাহফুজ আলম, আরেকজন হচ্ছেন সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজন যিনি কুমিল্লা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি, আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এলাকা, তার পরিবার, তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া, মানে কোনটাতে তিনি আদৌ দেবেন, তার নির্বাচন করা, নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা, যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগেই শেষ হবে বা শুরু হবে, অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না। এখন আসেন নাগরিক সমাজ। প্রথম দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটাই বলছেন আর কি, যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছেন নানা কারণে। যাই হোক, সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি, যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসাবে তিনি ইশাককে বসতে দেন নাই, এবং এইটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত। এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটা বলেন নাই যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত না, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এটাতে খুবই বিস্মিত হয়েছি যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঠেলে দেওয়া হয়েছে। বলে নাই সেটা আসিফের সিদ্ধান্ত না, এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত, কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো, তাই না? আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, এই সরকারটা তো নির্দলীয়, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে। তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোনো রিপোর্ট যদি গণমাধ্যমে আসে, সেটার কেন তদন্ত হবে না? আচ্ছা, আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি, এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই। তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ, সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ। সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই, না, একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটসের ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, বিজনেস ক্লাস কেন? বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে, এবং তার উত্তরে কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি। তো এই যে বকে দেয়া কিংবা সরিয়ে দেয়া, এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ
যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। তো এই যে উপদেষ্টা মণ্ডলীর এক একজনের এক এক রকম সমস্যা, তো এখন সেফ এক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে। আর দুই হলো, যারা সেফ এক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে না যে কি কারণে, কেন তারা প্রতারিত বোধ করছে? এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, দেয় নাই, সেজন্য প্রতারিত বোধ করছে? অন্য কোনো কারণ আছে? কিন্তু বেরিসা ফারহানা, আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি না, শুধু জানতে চাইতেছি যে আমরা তো উপদেষ্টাদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টাদের দেখতে পাচ্ছি। আপনি জনাব মাহফুজ আলমের কথা বললেন, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের কথা বললেন, জনাব নাহিদ ইসলাম এখন আর উপদেষ্টা নাই, কিন্তু তারা তো আমি যতদূর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেষ্টাদের বাদ দিয়ে অন্য উপদেষ্টাদের। কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছেন? তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক অভিযোগ তারা ব্যর্থ হইতে পারে, কিন্তু এগুলিকে আমরা একটা দেখি বা আমাদের কাছে কিছু আছে স্পেসিফিক কিছু, মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে? আমার একটা পরিচয় তো আইনজীবীও, তো আইনে একটা কথা বলা হয়, হি হু অ্যালেজেস মাস্ট প্রুভ। যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে তারা প্রতারণা করেছে, তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে, তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করেছে। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি, কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি এই সরকারের, সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে, আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় বেরিসা ফারহানা এটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপিরও অনেক সমালোচনা করেছেন, এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে, একটা আমিডামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করার মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দেওয়া উচিত? এক লাইনে যদি বলতেন। বা ডক্টর মোহাম্মদ, আমি তাই মনে করি। আপনি তাই মনে করছেন। আর 2-1 মাস পরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা নির্বাচনকালীন সরকারে পরিণত হবে, সেই সরকারের চেহারাটা কেমন দেখতে চান আগামীতে? আর কয়েক মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে। আমি মনে করি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি, আমাদের দলেরও অনেকেই আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একমত, যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন, বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন, সেটি সম্ভব হবে না। তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে, এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে। সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে যদি সেই ধরনের যোগ্য, দক্ষ, কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাই, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে। কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না, এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবেন? এটি জনাব নুরুল হক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকারে আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। দেখুন, একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন, সরকার, পলিটিক্যাল পার্টিজ, প্রার্থী, ভোটার সকলের উপরে, কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে।
তো সরকার যদি নিরপেক্ষ না হয়, সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয়, কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াস অর ইনকম্পিটেন্ট, দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ। তো বায়াস বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয়, তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদবদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত। কেন আমি বলছি খালেদ ভাই, দেখুন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা গত 14 মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, তারা ভয় পেয়েছে, ট্রমার মধ্যে আছে। কিন্তু 14 মাস ইজ আ লং টাইম। এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার, এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে, পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে, পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে, সেই রকম অবস্থায় যদি দেশটা না যায়, তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন? তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো। সম্প্রতি একটা জরিপে দেখলাম 90%-এর উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন। তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তার পুরো দায়িত্বটা এই সরকারের। তো আশা করব বেশি ফারহানা, দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে, আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনূসকেও কি সরে যাওয়া উচিত, নাকি ডক্টর ইউনূসের, এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, নাকি ডক্টর ইউনূস থাকবেন, অন্য উপদেষ্টারা আসবেন? আপনি কোন ফরম্যাটটা ভাবছেন যে ভালো হবে? দেখুন, আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি। তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক। এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণ অভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এখন প্রশ্ন আসতে পারে, এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি? প্রমাণ কিছু নাই খালেদ ভাই, বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়োগকর্তা বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি, না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে ডেকে, এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব। আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন। তখন আপনি আমাকে নিজেই বলেন যে এই আপনি যে অংশটুকু দেখতে পান না, ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে। আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি তো ওইটাও দেখতে পাই, মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে, আমি এটাও দেখি। বেরেশা ফারহানা, খালেদ ভাই, তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি, ইট মেক্স আ সার্কেল, and that circle says যে ডক্টর মোহাম্মদ ইউনূস should not be in the head chair, তাই না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, উপদেষ্টা পরিষদ চেঞ্জ হবে? এটাই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতিনিধিত্ব আইনজীবী, মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না, মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু চাইতেছি।
মানে আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপির প্রতি বায়াস, আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপির প্রতি বায়াস। তো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বি ইন দি হেড চেয়ার, সেটাই আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার কাছে মনে উনি যদি সব দিকেই বায়াস থাকেন, এখন যদি নূরকে আমি একটু জানতে চাইবো যে জনাব নূর, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখছি, মানে এটা কি ভালো? আমারে যেমন অ্যাক্রস দ্য পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান, আবার অ্যাক্রস দ্য পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই চান না। এটা কি ভালো না খারাপ? আপনার কাছে কি মনে হয়, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি উপদেষ্টারা, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ? আপনি কি মনে করেন? এখন পরিস্থিতিটা তো এমন, আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে পরিচিত, আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব, আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে, কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না। তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন, তারা কথা রাখেন নাই, তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য, যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন এখানে মেসি কিংবা ধরেন একজন ভালো প্লেয়ার, কিন্তু একজন প্লেয়ার দিয়ে তো আসলে একটা টিম জেতানো যায় না, তার সাথে প্যারালাল অন্য প্লেয়াররা ভালো না খেলতে পারে। আমি এটা বুঝতে পারতেছি, তার মানে কি ডক্টর, আমি সরল প্রশ্নই করতেছি, আসলে কোনো প্যাচ ঘোষ নাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইখা উপদেষ্টা পরিষদ বদলানো হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সহই উপদেষ্টা পরিষদ, মানে আপনি ফিটনেস ছাড়া বলতেছেন? আমি কিন্তু দেখি, আমি জনাব নুরুল হক নূর, আমি দেখি একজন নেতা তার কর্মীদের দিয়েই ভালো মন্দ নির্বাচিত হয়, তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ, এই হচ্ছে আমার দেখার জিনিস। জনাব নুরুল হক নূরের এই কথা বলার আর কোনো সুযোগ নাই, গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো, এটা পৃথিবীতে কোনো নেতা বলে না। যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয়, আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনূসকেও আনফিট বলতেছেন। কিছুটা তো দায়িত্ব তাকে নিতে হবে, সে তো হেড অফ দ্য গভর্নমেন্ট, এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো, সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম, এখানে আন্দালিব রহমান পার্থ, মান্না ভাই, জুনায়েদ সাকি এরকম কিছু লোকজন নেন, কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র, এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল ওয়েতে পরিচালনা করতে পারবেন না। তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতৃষ্ণা, যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি? তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায়, সেখানে তো প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে। তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি পুনর্গঠন করা যায়, সেখানে কিছু কেপাবল কিন্তু করা যায়, তবে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি। কিন্তু মান্না ভাই, সাকিব ভাই, ওনারা তো পলিটিক্স করবেন, ওনারা কি অন্তর্বর্তী সরকারে আসবেন? ওনারা তো ইলেকশন করবেন না, এখন তো কেউ আসবে না। আমরা শুরুর দিকে বলেছিলাম কিছু পলিটিক্যাল ফিগারকে, আচ্ছা কাকে পাল্টাবেন? আলাপ আলোচনা করলে, ধরেন খুঁজলে, আমাকে দায়িত্ব দিলে বা রুমিন ফারহানাকে দায়িত্ব দিলে তারা বের করবে, কিন্তু আমাদেরকে তো ওই দায়িত্বটা দেয় নাই যে আমরা খুঁজে বের করব। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পার্সন, তো আপনাকে কেমনে এই দায়িত্ব দিবে? আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে, যাতে আমি আপনারে ফেভার করি, রাইট? না, আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে না। সেইটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো, কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার কেয়ারটেকার হিসেবে 3 জনের নাম দিবে, চিফ হিসেবে বিরোধী দল 3 জনের নাম দিবে, অন্যান্য পার্টিগুলো নাম দিবে, সেখান থেকে একজনকে
আপনার চুজ করবে বা বাছাই করবে। সো এখন যদি এক্সটেনশন করতে হয়, এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে, কারণ তারা গত 1 বছরে তাদের পিক অ্যান্ড চুজে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ 1 বছরে যে ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে, এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে। কাজে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে, উপদেষ্টাদের চেহারা এরকম হবে, এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই।